তাকে এমনটি বলেননি, ও মাই সেইফ ইফ ইউ কাম টু মি দিস আল্লাহ দ্যাট ডাজন্ট নিড এনিওয়ান ক্লিয়ারলি। ও আমার বান্দা, যদি তুমি আমার কাছে আসো স্পষ্টতই আমি আল্লাহ, যার কাউকে প্রয়োজন নাই। তো সোফার ভাইয়া সবকিছু ভুলে যেতে পারতে হবে। তিনি তো একজন আছেন যিনি কিনা সমগ্র ইউনিভার্সের মালিক। সবকিছু ভুলে যেতে পারতে হবে, সবকিছু ভুলে এগিয়ে যায় পজিটিভ মানুষগুলো। আর এই বয়সের মানুষগুলো অনেক বেশি পজিটিভ থাকে। তো ভাইয়া এই ক্লাসগুলো নেওয়ার আমাদের উদ্দেশ্যটাকে, এই ক্লাসগুলো নেওয়ার আমাদের একটাই উদ্দেশ্য, ম্যাক্সিমাম নাম্বার অফ অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়া এবং বিনামূল্যে প্রিমিয়াম এডুকেশন দিয়ে হেল্প করতে পারা। আর সেটা যদি আমরা করতে পারি, উই আর সাকসেস। এই পড়বো নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনিয়ান বলবিদ্যা। খুব সুন্দরভাবে আমরা লিখে রাখছি নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনিয়ান বলবিদ্যা। তো ক্লাসের শুরুতেই আমরা একটা কোশ্চেন দিয়ে রাখছি টাইমকে সর্বনিম্ন করার জন্য, সেটা হচ্ছিল রাজশাহী বোর্ড 2025। তারা কোশ্চেন করতে আমাদেরকে কি বলছেন যে 8 মিটার প্রশস্ত এবং 50 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ব্যাংকিং যুক্ত বাঁকা পথে একটি গাড়ি 25 কিলোমিটার পার আওয়ার বেগে চলে নিরাপদে বাঁক নিতে পারে। রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক 0.5 এবং অভিকর্ষ ত্বরণ গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন 9.8 মিটার পার সেকেন্ড। রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করো। তিনি আমাদেরকে প্রথম কোশ্চেনটা যেটা দিয়েছেন, তিনি বলছেন যে রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করো। তিনি আমাদেরকে আরো একটা কোশ্চেন দিয়ে রাখছেন, তিনি বলছেন যে রাস্তাটির ব্যাংকিং বিহীন হলে গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কি না, গাণিতিকভাবে যাচাই করো। তো সোফার ভাইয়া এই অঙ্কটা করার জন্য শুরুতেই আমরা দেখবো যে এইটা করার জন্য যা যা কিছু বেসিক দরকার, আমরা আগে সেই বেসিককে ডেভেলপ করবো, এরপরে আমরা অঙ্ককে ডেভেলপ করবো। এই অঙ্ক করেই দিতে হবে না আপনাকে, খুব সুন্দর মতো আপনি এই অঙ্ক। এক চাকা বিশিষ্ট গাড়ির ক্ষেত্রে কি হয়? লেটস একজন বালক সাইকেল রেসিং, সাইকেল রেস করতেছে। তো এই সাইকেল রেসার, তুমি কিন্তু দেখছো যখন একজন বাইকার বা বাইক রেসার যখন রেস করে, তখন যখন বক্রপথে ঘোরে, সে কিন্তু কেন্দ্রের দিকে অনেকটা বেঁকে দেয়, কেন্দ্রের দিকে অনেকটা বেঁকে দেয়। কেন সে বেঁকে দেয়? কারণ তাকে কেন্দ্রের দিকে, আমরা জানি যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে চায়, তাহলে ডেফিনেটলি তাকে বৃত্তের দিকে এম ভি স্কয়ার বাই আর এতটুকু কেন্দ্রমুখী বল দরকার। যদি এতটুকু কেন্দ্রমুখী বল না থাকে, তাহলে এই বস্তু আর বৃত্তাকার পথে ঘোরে না, সে এই এক্সিস থেকে বৃত্তাকার পথ থেকে ছিটকাইয়া দূরে সরে যায়। তো ডেফিনেটলি একজন সাইকেল রেসার বা একজন বাইকার, সে যখন রেস করে, যখন সে বক্র পথে ঘোরে, সে কেন্দ্রের দিকে কিছুটা হেলে যায়। লেটস সে কেন্দ্রের দিকে থিটা পরিমাণ কোণে হেলে যায়। সে যদি থিটা পরিমাণ কেন্দ্রের দিকে হেলে যায়, ডেফিনেটলি তার কেন্দ্রের দিকের একটা অংশ থাকে, কেন্দ্রের দিকের অংশ কতটুকু? এম ভি স্কয়ার বাই আর, এতটুকু কেন্দ্রমুখী বল দরকার সে যদি এই বৃত্তাকার পথে ঘুরতে চায়। তো বিষয়টা কিরকম? লেটস আমরা এই জায়গায় আরো একটা চিত্র নিয়ে দেখাবো, দেখবো যে বিষয়টা কেমন হয়। একটু দূরের করবো পুনরায়। লেটস একটা রাস্তার বাঁকের উপর দিয়ে একটা গাড়ি এরকম ভাবে গড়ায় আসতেছে। এই বাঁকের ব্যাসার্ধ, এই যে লাইনগুলো, এই লাইনগুলো হচ্ছিল কেন্দ্রের দিকে বল দিতে, গাড়িটাকে কেন্দ্রের দিকের বল। তো কোন একটা গাড়ি যদি বৃত্তাকার পথে ঘুরে আসতে চায়, ডেফিনেটলি তার কেন্দ্রের দিকে কিছু পরিমাণ বল দরকার। এই কতটুকু বল দরকার? এই বলটার পরিমাণ হচ্ছিল এম ভি স্কয়ার বাই আর। এই এতটুকু কেন্দ্রমুখী বল দরকার যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে চায়। তো ডেফিনেটলি একজন সাইকেল আরোহী বা একজন বাইকার যখন বৃত্তাকার পথে বাঁক নেয়, তখন ডেফিনেটলি সে উলম্ব তল থেকে কিছু পরিমাণ হেলে পড়ে। লেটস সে থিটা পরিমাণ কোণে হেলে পড়ে। যদি সে থিটা পরিমাণ কোণে হেলে পড়ে, তো এই যে প্রতিক্রিয়া বল আর, এই আর কি জেনারেল রিঅ্যাকশন বা সাধারণ প্রতিক্রিয়া বল, এই আর কে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি না। ডেফিনেটলি এই দিকের অংশ যদি হয় থিটা, তাহলে এই দিকের অংশ হবে ছিল আর কস থিটা ভেক্টর বিভাজন থেকে। এই যে আর হচ্ছিল একটা প্রতিক্রিয়া বল, আর এই আর হচ্ছিল একটা ভেক্টর। এই ভেক্টরকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি। যদি এই দিকের অংশ থিটা হয়, যে দিকের সাথে কোণ সেই দিকের সাথে কস, ডেফিনেটলি এই লেটস সে এটা একটা ভেক্টর, এটা ছিল আর ভেক্টর। এই আর ভেক্টরকে যদি আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করি, এই দিকের অংশ হচ্ছিল, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই দিকের অংশ হচ্ছিল আর কস থিটা এবং এই দিকের অংশ হচ্ছিল আর সাইন থিটা, সাইন
থিটা। যদি লেটস এই কোণটা থিটা হইতো, এটা θ1, এটা θ2, তাহলে এই দিকের অংশ হইতে হচ্ছিল আর cos থিটা এবং এই দিকের অংশ হচ্ছিল আর sin থিটা, sin θ2। ওকে ব্রাদার, তো এই রে বস্তু সে উলম্বের সাথে থিটা পরিমাণ কোণ করছে, ডেফিনেটলি তার উপরের দিকের অংশ হচ্ছিল আর cos থিটা এবং এই দিকের যে অংশ, এই দিকের অংশটাই তো এই কেন্দ্রমুখী বল দিচ্ছে, এই যে অংশ, এই দিকের যে অংশ এইটাই তো তাকে কেন্দ্রমুখী বল দিচ্ছে। তাহলে এই দিকের অংশ হবে কতটুকু, আর sin থিটা, আর sin থিটা, আর sin থিটা। এবং এই বস্তুর যে ভর, এই বস্তু ডেফিনেটলি ভূমির উপর mg এর সমান বল প্রয়োগ করে, mg এর সমান বল প্রয়োগ করে। দেখো তো ব্রাদার, যদি আমরা এটাকে মুছে দেই স্পষ্ট করার জন্য, যে এই বক্রাকার পথে বা এই বৃত্তাকার পথে ঘোরার জন্য এই সাইকেল আরোহী বৃত্তাকার পথে ঘোরার জন্য তার কেন্দ্রের দিকে সে কিছু পরিমাণ হেঁটে পড়ছে, লেটস সে থিটা পরিমাণ কোণে হেলে গেছে। যদি সে থিটা পরিমাণ কোণে হেলে যায়, তো এই বৃত্তাকার পথে ঘোরার জন্য তার কিছু পরিমাণ কেন্দ্রমুখী বল দরকার, কতটুকু, mv²/r। আর এই mv²/r এর যোগানকে দিচ্ছে এই আর sin থিটা, কারণ এই আর sin থিটা কোণেই সে বলেই সেই দিকে ঝুঁকে পড়ছে। তো এই আর এর এই দিকের উপাংশ হচ্ছিল আর sin থিটা। তো এই আর sin থিটা এই কেন্দ্রমুখী সমপরিমাণ বল দিচ্ছে এবং mg কে ব্যালেন্স করছে কে, আর cos থিটা। তো এই জায়গায় থেকে আমরা লিখতে পারি যে আর sin থিটা ইকুয়াল টু হচ্ছে mv²/r এবং আর cos থিটা, আর cos থিটা ইকুয়াল টু হচ্ছে mg। যদি আমরা ভাগ করাই দেই তাহলে আর আর কেটে যাবে, sin থিটা বাই cos থিটা হচ্ছিল tan থিটা এবং mm কেটে দিলে পাই হচ্ছিল v²/r j। ও সরি ব্রাদার, tan থিটা ইকুয়াল টু হচ্ছিল v²/r j। তো এই সমীকরণে কোণটারে কি বলে, এই সমীকরণে থিটা, থিটা হচ্ছিল উলম্বের সাথে কোণ, নট নেসেসারি দ্য আনুভূমিকের সাথে কোণ। যদি আনুভূমিকের সাথে কোণ দেওয়া থাকে, আনুভূমিকের সাথে কোণ দেওয়া থাকে, যদি আনুভূমিকের সাথে আলফা কোণ দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে বের করবো, পুরো কোণ হচ্ছিল 90 ডিগ্রি, পুরো কোণ সমকোণ বা 90 ডিগ্রি। যদি আমরা আলফা বের করতে চাই, 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হচ্ছে থিটা। যদি আমরা থিটা বের করতে চাই, তাহলে 90 ডিগ্রি থেকে যদি আমরা আলফা বিয়োগ করাই, তাইলে আমরা কিন্তু থিটা পেয়ে যাবো। বি কেয়ারফুল, আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে যে থিটাটা কোন জায়গায় দিয়ে রাখছেন। থিটা কিন্তু হবে সবসময় উলম্বের সাথে। আমি কিন্তু জানি যে স্টুডেন্ট কোথায় ভুল করবে। টিচার আপনাকে কোশ্চেনে দিয়ে রাখবেন হচ্ছিল আনুভূমিকের সাথে কোণ, ডেফিনেটলি আপনি এই কোণটাই বসায় দেবেন, কিন্তু না, আমরা কিন্তু কোন কোণ নিয়ে কাজ করছি, উলম্বের সাথে কোণ, সে উলম্ব থেকে কতটা কোণে হেলে পড়ছে। তো এই কোণটা আপনাকে নিতে হবে ডেফিনেটলি। যদি এই কোণ দেওয়া থাকে, তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হচ্ছে থিটা। ডেফিনেটলি ব্রাদার আপনি এগুলো জানবেন। ভি কি, ভি হচ্ছিল এই গাড়ির ভেলোসিটি বা সাইকেল বা বাইকারের ভেলোসিটি, আর আর হচ্ছিল রেডিয়াস, সে কত কোণে ঘুরছে বাঁক নিচে রাস্তায়, জি গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন বা অভিকর্ষ ত্বরণ, এটা আমরা সবাই জানি। যদি আপনার বোঝার সুবিধার্থে আমরা লিখে দেই, বি হচ্ছিল বেগ, সাইকেল আরোহী বা বাইকারের বেগ, আর আর কি, আর হচ্ছিল রেডিয়াস বা ব্যাসার্ধ, আর tan থিটা হচ্ছিল উলম্বের সাথে কোণ। উলম্বের সাথে কোণ। ডেফিনেটলি ব্রাদার সোফার আপনার সবকিছু বোঝা উচিত। যদি আমরা বুঝে না থাকি, তবে আমরা লেটসে আরো একবার পড়বো যে লেটসে আমাদের কাছে একটা বৃত্তাকার পথ আছে, এই পথে একদম বাইকার বা সাইকেল বাইক রেসার বা সাইকেল আরোহী এই বৃত্তাকার পথ ঘুরতে চায়। যদি সেই বৃত্তাকার পথ ঘুরতে চায়, তাহলে ডেফিনেটলি তার কেন্দ্রের দিকে একটা বল দিতে হবে। এই বলটার পরিমাণ কত, mv²/r। তো সে যেহেতু এই উলম্ব তল থেকে ডেফিনেটলি কিছু পরিমাণ থিটা পরিমাণ কোণে হেলে পড়ছে, তাহলে এই আর এর দুইটা অংশ থাকবে। আর যেহেতু ভেক্টর, এই আর এর দুইটা কম্পোনেন্টে আমরা বিভক্ত করতে পারি। আর এর এই দিকের অংশ হবে আর cos থিটা, কেন, কারণ এই কোণটা থিটা, তাই এই দিকের অংশ হবে আর cos থিটা এবং নিচের দিকের অংশ হবে আর sin থিটা। এবং এর বস্তুর বল হবে মাটির উপরে, এই গ্রাউন্ড ফ্রেমের উপরে সে mg এর সমপরিমাণ বল প্রয়োগ করবে। তাহলে এখান থেকে দেখেন তো আপনি যে mg কে ব্যালেন্স করতে চাচ্ছিল আর cos থিটা, mg কে ব্যালেন্স করতে চাচ্ছিল আর cos থিটা, এবং এই আর sin থিটা ব্যালেন্স করতে চাচ্ছিল এই বস্তুর কেন্দ্রমুখী বল। তো এরা
ডেফিনেটলি আর cos থিটা ইকুয়াল টু mg এবং আর sin থিটা ইকুয়াল টু হচ্ছে mb স্কয়ার বাই আর হওয়া উচিত। এবং যদি আমরা সমান ধরি তাহলে আর sin থিটা ইকুয়াল টু mb স্কয়ার বাই আর আর cos থিটা ইকুয়াল টু হচ্ছে mg। যদি আমরা ভাগ করাই দেই তাহলে আমরা পাওয়া যাবে tan থিটা ইকুয়াল টু হচ্ছে v স্কয়ার বাই আর যে থিটা কি, থিটা হচ্ছে উলম্বের সাথে কোণ, উলম্বের সাথে সে কত কোণ করছে, v কি, v হচ্ছে সাইকেল বা বাইকারের ভেলোসিটি, আর আর হচ্ছে রেডিয়াস, সে কত কোণে বাঁক নিচ্ছে, কত ব্যাসার্ধের পথে সে বাঁক নিচ্ছে। সোফার ব্রাদার আপনার সবকিছু বোঝা উচিত। যদি আমরা বুঝে থাকি তবে আমরা এবার দেখলাম হচ্ছে টু হুইলার্স বা দুই চাকার জন্য। এবার আমরা দেখবো 3 or 4 বা বহু চাকা, 3 or 4 হুইলার্স বা একাধিক চাকা তাদের ক্ষেত্রে আসলে কি হয়। তাদের ক্ষেত্রে আমরা দেখবো যে বাস, ব্রাদার দেখেন তো সাইকেল আরোহী তো এইদিকে বাঁকাইতে পারছে, যদি এটা বাস হইতো, বাস কি এরকম রাস্তায় বাঁকায় যাইতে পারতো? এটা ছবির ক্ষেত্রে সম্ভব, কিন্তু বাস্তবে কিন্তু সম্ভব না। বাস্তবে কি হয়, বাস্তবে রাস্তাটাকেই বাঁকা করে দেওয়া হয়। তো লেটস সে আমরা মুছে দিয়ে আমরা পুনরায় আরো একবার রিড করব। যে লেটস সে এটা একটা রাস্তা, এই রাস্তার উপরে একটা গাড়ি গড়ায় আসছে, গড়ায়, এবং এই রাস্তার উপর দিয়ে গড়ায় আসার জন্য এই গাড়িটির কি পরিমাণ কেন্দ্রমুখী বল দরকার, এম বি স্কয়ার বাই আর, এম বি স্কয়ার বাই আর এতটুকু কেন্দ্রমুখী বল দরকার। তো ডেফিনেটলি এই রাস্তার আউটার এজ বা বাইরের প্রান্তটাকে ভিতরের প্রান্ত থেকে কিছু পরিমাণ উচ্চতা রাখা হয়েছে। সেই উচ্চতাটা কত, লেটস সেই উচ্চতাটা যদি এইচ হয়, এইচ, এবং এই জায়গার যে কোণ, এই কোণকে বলা হচ্ছিল ব্যাংকিং কোণ বা থিটা। এই থিটা কোণে বাঁকায় রাখা হয়েছে বস্তুটাকে। এর উপরে যদি এখানে একটা গাড়ি আসে, গাড়ি, তো গাড়িটা কিরকম হবে, লেটস আমরা পুনরায় আরো একবার যদি আরো একটা চিত্র ড্র করি। লেটস এর উপরে একটা বাস গড়ায় আসছে, বাস আসছে। তো বাসটা আসার কারণে, রাস্তা বাঁকা হওয়ার কারণে কিন্তু গাড়িটাই অনেকটা বেঁকে গেছে। রাস্তা বাঁকা হওয়ার কারণে এই কোণটা যেহেতু থিটা, থিটা কোণে থাকার কারণে রাস্তার আউটার এজ বাইরের প্রান্তটা অনেকটাই উঁচুতে রাখা হয়েছে, এইচ উচ্চতায় রাখা হয়েছে। এই উচ্চতাটা কত, এইচ। তো এই উচ্চতায় রাখার কারণে রাস্তার এই পাশে যখন গাড়িটা আসছে তখন পুরো গাড়িটাই উঁচু হয়ে গেছে। তো আমরা তো আর এই 4 চাকা বা 4 হুইলার্স বা 5 হুইলার্স এর কোনো গাড়িকে চাইলেই তো সাইকেলের মতো বাঁকা করতে পারি না। তো ডেফিনেটলি তখন পুরো রাস্তাটাকেই বাঁকা করে দেওয়া হয়। রাস্তার ভিতরের প্রান্ত একটু নিচে রাখা হয় এবং বাইরের প্রান্ত বা আউটার এজকে অনেকটা উঁচুতে রাখা হয়। তো এই উচ্চতাটা কত, এইচ, এবং থিটা পরিমাণ কোণে এই পথটাকে উঁচু করা হয়েছে। তো ডেফিনেটলি যখন একটা গাড়ি এর উপরে চড়ে তখন সেটা অনেকটা হেলে যায়। সে কতটুকু হেলে যায়, ডেফিনেটলি সে এই দিকের অংশ হচ্ছিল আর কস থিটা, সে উলম্ব, উলম্ব থেকে সে থিটা কোণে হেলে পড়ছে। তো ডেফিনেটলি তার প্রতিক্রিয়া বল আর একদম উপরের দিকে। এই বস্তুটিকে প্রতিক্রিয়া বল কি কোন দিকে কাজ করে, ডেফিনেটলি যদি বস্তু হয় এইরকম, প্রতিক্রিয়া বল একদম 90 ডিগ্রি বরাবর কাজ করে, 90 ডিগ্রি বরাবর। যদি এরকম হইতো সারফেস তাহলে প্রতিক্রিয়া বল এইরকম, মাঝের কোণ 90 ডিগ্রি। যদি এরকম হইতো সারফেস তাহলে এই দিক বরাবর কাজ করতো, মাঝের কোণ 90 ডিগ্রি। তো প্রতিক্রিয়া বল সরাসরি একদম লম্ব বরাবর কাজ করে এই সারফেসের। তো ডেফিনেটলি বস্তুটি হাইলে পড়ছে এই সারফেস, বাঁকা সারফেস, তাহলে প্রতিক্রিয়া বল এই দিক বরাবর কাজ করে। যদি প্রতিক্রিয়া বল এই দিক বরাবর কাজ করে তাহলে এই কোণটা যদি থিটা হয়, সে থিটা কোণে হেলে পড়ছে। তাহলে এই আর এর এই দিকের অংশ হবে কতটুকু, আর কস থিটা, এবং আর এর এই দিকের অংশ কতটুকু হবে, এই বস্তু, এই গাড়ি সারফেসের উপর কি পরিমাণ বল দিছে, এম জি এর সমপরিমাণ বল দিছে। এবং আর এর এই ভিতরের দিকের অংশ হবে কত, এই ভিতরের দিকের অংশ হবে হচ্ছে হলো এমজি, এমজি সাইন থিটা। ডেফিনেটলি উপরের দিকের সাথে কোণ, তাই নিচের দিকে হচ্ছিল সাইন থিটা। এবং কেন্দ্রমুখী বল কতটুকু দরকার, সে যদি বৃত্তাকার পথে ঘুরতে চায়, এম বি স্কয়ার বাই
আর এতটুকু কেন্দ্রমুখী বল দরকার যদি সে বৃত্তাকার পথে ঘুরতে চায়। এমভি স্কয়ার বাই আর এতটুকু বল দরকার। তো এতটুকু বলের যোগানকে দিবে এই এমজি সাইন থিটা, আর এমজি কে ব্যালেন্স করবে হচ্ছে আর কস থিটা। যদি আমরা দুইটাকে পূর্বের মতো সমান ধরি যে এম, ও সরি ব্রাদার, এমজি না, এখানে হচ্ছে আর, আর কে তো আমরা বিভক্ত করছি, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এম ভি স্কয়ার বাই আর, আর কস থিটা, আর কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এমজি। যদি আমরা বিভক্ত করাই তাহলে পাওয়া যাচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কয়ার বাই আর। ওকে ব্রাদার, সবকিছু বোঝা উচিত। আমরা কিন্তু মাত্র এটা প্রমাণ করছি। টু হুইলার্স এবং থ্রি হুইলার্স এর জন্য সেম কাহিনী ঘটে। যার একাধিক চাকা তাদের জন্য কি ঘটে, তাদের জন্য রাস্তাটাকেই বাঁকা করে দেওয়া হয়। কেন বাঁকা করে দেওয়া হয়? আমরা তো চাইলেই সাইকেলের মতো বা বাইকের মতো এই গাড়িটাকেই বাঁকা করতে পারি না, তাই রাস্তাটাকেই বাঁকা করে দেওয়া হয়। আপনি কিন্তু যখন মহাসড়কে চলছেন, তখন সেটা বৃত্তাকার পথে বাঁক নিয়েছে, তখন কিন্তু আপনি দেখবেন যে আউটার এজ, বাইরের প্রান্ত অনেকটা উঁচুতে থাকে এবং ইনার এজ, ভিতরের প্রান্তটা একটু নিচুতে থাকে, মানে যাতে করে খুব সহজেই গাড়িটা বাঁক নিতে পারে। কারণ সে যেন এমভি স্কয়ার বাই আর এতটুকু কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এই জায়গায় থেকে আমরা ভাগ করলে পাই ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছিল ভি স্কয়ার বাই আর। ডেফিনেটলি এই কোণটা যত, ঠিক গাড়িটা ওই কোণেই বাঁকায়। এই যে ব্যাংকিং কোণ, রাস্তার ব্যাংকিং কোণ, এই কোণটা যত কোণে রাস্তাটাকে উঁচু করা হয়, ঠিক সেই কোণেই গাড়িটা বেঁকে পড়ে। তো এই কোণটা এখন আমাদের জানতে হবে, এই কোণ কত। তো ভাই এই যে থিটা, এই থিটা হচ্ছিল রাস্তার ব্যাংকিং কোণ, রাস্তার ব্যাংকিং কোণ। তো এই রাস্তার ব্যাংকিং কোণ আমরা কিভাবে দেখবো? এই যে অংশটা, এইটাকে বলা হচ্ছিল রাস্তা চওড়া, রাস্তা কতটা প্রশস্ত, এটাকে প্রকাশ করা হচ্ছিল এল দ্বারা, এবং এটা হচ্ছিল, আমরা তো জানি এটা ভূমি। লেটস এই অংশটা হচ্ছে হলো, যদি এইটা এল হয়, এটা এইচ হয়, তাহলে নিচের অংশ হবে কতটুকু? আমরা যদি একটু ফাঁকে রিড করি, এই ত্রিভুজে এই কোণটা থিটা, এবং এইটা হচ্ছিল এইচ, এবং এইটা হচ্ছিল এল, তাহলে এই নিচের অংশ কি পিথাগোরাস দিলে পরে আমরা নিচের অংশ পাওয়া যায় এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার। আমরা কিন্তু পেয়ে গেছি যে এল স্কয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার। তো দেখেন তো ব্রাদার, ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছিল ভি স্কয়ার বাই আর। এই থিটা দরকার আমাদের। যদি আমরা থিটা না দেওয়া থাকে, সবসময় তো আপনার থিটা দেওয়া থাকবে না, থিটা যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা এই জায়গায় থেকে বের করতে পারবো। এই ট্যান থিটাকে আমরা ভেঙে লিখতে পারি না, তো ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছিল কি লম্ব বাই ভূমি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত? এইচ, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর ভূমি কত? রুট ওভার এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার। তাহলে এইচ ডিভাইডেড বাই রুট ওভার, ও সরি ব্রাদার, এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার। তো এই জায়গায় যদি আমরা বসাই দেই বাকিটা, যে আমরা পাইছি কি ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কয়ার বাই আর ভি। ট্যান থিটা এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? এইচ ডিভাইডেড বাই রুট ওভার এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছিল ভি স্কয়ার বাই আর। এই সমীকরণের কোনটারে কি বলে? এইচ। এইচ হচ্ছিল বাইরের প্রান্তের উচ্চতা এল, যদি আমরা লিখি এইচ হচ্ছিল বাইরের প্রান্তের উচ্চতা, বাইরের প্রান্তের উচ্চতা এল। এই এল কি? এল হচ্ছিল রাস্তাটা কতটা চওড়া বা প্রশস্ত। চওড়া বা প্রশস্ত কতটা, রাস্তাটা কতটা চওড়া বা প্রশস্ত, এই যে এই অংশ থেকে এই অংশ রাস্তা কতটা চওড়া বা প্রশস্ত, এইটাকে প্রকাশ করা হচ্ছিল এল দ্বারা। এল হচ্ছিল রাস্তা চওড়া বা কতটা প্রশস্ত। এই ভি কি? বি হচ্ছিল কারের ভেলোসিটি, বাস, কার, যেই যাই হোক, সোজা কথা গাড়ির ভেলোসিটি, আচ্ছা গাড়ির বেগ। আর 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 হচ্ছিল রেডিয়াস বা কত ব্যাসার্ধে সে ঘুরতেছে, ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ, সে কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে সে বাঁক নিচ্ছে। আর হচ্ছিল বাঁকের ব্যাসার্ধ। এইচ কি? এইচ হচ্ছিল বাইরের প্রান্তের উচ্চতা এল। এল হচ্ছিল রাস্তাটা কতটা চওড়া বা প্রশস্ত।
ভি ভি হচ্ছিল গাড়ির বেগ বা গাড়ির ভেলোসিটি, আর আর হচ্ছিল রেডিয়াস বা ব্যাসার্ধ, সে কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে বাঁক নিচ্ছে। তো সোফার ভাইয়া সবার কিন্তু সবকিছু বোঝা উচিত, ডেফিনেটলি আপনি বুঝতে পারছেন। যদি আমরা বুঝে না থাকি তবে আমরা আরো একবার দেখবো যে লেটসে আমাদের কাছে একটা গাড়ি আছে যার 2 চাকার বেশি, 2 চাকা মানে বহু চাকা, 4 চাকা 5 চাকা আর 6 7 8 10 চাকা হতেই পারে। তো যদি আমরা 2 চাকার কোনো বস্তু হতে পারে সেটা বাইক আর সাইকেল, সেটাকে চাইলেই আমরা কেন্দ্রের দিকে বাঁকাইতে পারি। বাট যার বহু চাকা তাদেরকে চাইলেই আমরা বাঁকাইতে পারি রাস্তায়, তাদেরকে বাঁকাইতে পারি না। যদি তাদেরকে বাঁকাইতে না পারি ডেফিনেটলি আমরা রাস্তাটাকে বাঁকা করে দিতে পারি। যদি আমরা রাস্তাটাকে বাঁকা করে দেই তাহলে ডেফিনেটলি তার কেন্দ্রের দিকে দরকার হচ্ছিল mv² বাই আর, এই বলটাকে খুব সহজেই সে যোগান দিতে পারে। তো এই আর কে ব্যালেন্স করে mv² বাই আর এর যোগান দেয় কে, আর সাইন থিটা। আর এই বস্তুর যে ভর ডেফিনেটলি সেটা ভূমির দিকে কাজ করে সরাসরি, এই mg কে ব্যালেন্স করে হচ্ছিল আর কস থিটা। এই আর সাইন থিটা বাই আর কস থিটা হচ্ছে ট্যান থিটা, আর আর তো ভাই কাটাই যাচ্ছে, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, কাটা গেলে পরে v² বাই আর জি। তো ডেফিনেটলি এই কোণটা যত কোণে রাস্তাটাকে উঁচু করে রাখা হয় ঠিক তত কোণেই গাড়িটা বাঁকায়া পড়ে, হেলে পড়ে। তো এই কোণটা কত, এই রাস্তার যে ব্যাংকিং কোণ, এই ব্যাংকিং কোণ আমরা বের করবো হচ্ছিল ট্যান থিটা ইকুয়াল টু, যদি ভাই আমরা কিন্তু এই চিত্রটা আরো একবার আঁকাইছিলাম যে এই কোণটা যদি থিটা হয় তাহলে এইটা হচ্ছিল এইচ, এইটা হচ্ছিল এল, তাহলে এই নিচের অংশ হবে কতটুকু, l² মাইনাস h²। পিথাগোরাস দিলে আপনি পেয়ে যাবেন যে অতিভুজের স্কয়ার মাইনাস হচ্ছে হলো লম্বের স্কয়ার, তাহলে বাকিটা পেয়ে যাবো আমরা রুটের বর্গের বর্গমূল। ওকে ব্রাদার, তাইলেই কিন্তু আমরা পেয়ে যাবো নিচের অংশ। তো আমরা জানি যে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কত আছে এইচ আর ভূমি কত আছে √l² মাইনাস h²। আমরা পুরোটা ক্যালকুলেশন করছি, পেয়ে গেছি h ডিভাইডেড বাই √l² মাইনাস h² ইকুয়াল টু হচ্ছিল v² বাই আর জি। এখানে এই সমীকরণে কোনটারে কি বলে, এইচ হচ্ছে হলো রাস্তার বাইরের প্রান্তের উচ্চতা, এল কি, এল হচ্ছিল রাস্তাটা কতটা চওড়া বা প্রশস্ত, আর কি ভি, ভি হচ্ছিল কত বেগে গাড়িটা গড়ায় আসছে, আর 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 হচ্ছিল কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে, কত রেডিয়াস বিশিষ্ট বৃত্তাকার পথে সে ঘুরে আসছে। সোফার ভাইয়া সবার সবকিছু বোঝা উচিত। তো আমরা এই জায়গায় থেকে ডিরেক্ট লিখে রাখবো। যদি আমরা সূত্রটাকে আরো একবার এই জায়গায় সুন্দর মতো আপনার জন্য লিখে দেই, তো সূত্রটা কি, এইচ ডিভাইডেড বাই √l² মাইনাস h² ইকুয়াল টু হচ্ছিল v² বাই আর জি। ওকে ব্রাদার, একদম ভিতরের ফরম্যাট পর্যন্ত আমরা ঢুকে গেছি। তো ভাইয়া আপনি সবাই সবকিছু বুঝতে পারছেন। এইবার আমরা খুব সুন্দর মতো অঙ্ককে ডেভেলপ করবো। এই অঙ্ককে এখন আপনাকে করে দিতে হবে। যদি আপনি বলেন যে ভাই এই অঙ্ক আমাকে করে দিতে হবে, তবে এর জন্য লজ্জাজনক আর কিছু হয় না। তো সোফার ব্রাদার আমি আপনাকে সর্বোচ্চ পরিমাণ হেল্প করব। তবে আমরা এই অঙ্কটাকে এখন ক্যালকুলেশন করব, দেখবো যে কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। ভাইয়া লেট জাম্পিং টু আওয়ার ক্লাস, মনোযোগ 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 বাড়ান। তো শুরুতে এখন আমরা একটা ম্যাথ করব। এটা কি রাজশাহী বোর্ড 2025। ভাইয়া মনোযোগ, ঘুমায় যাওয়া যাবে না কিন্তু, মনোযোগ। তো কি রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করে যে 8 মিটার প্রশস্ত, রাস্তার প্রশস্ত কত, 8 মিটার প্রশস্ত, 50 মিটার ব্যাসার্ধের, 50 মিটার ব্যাসার্ধের বিশিষ্ট একটি ব্যাংকিং যুক্ত বাঁকা পথে একটি গাড়ি 25 কিলোমিটার পার আওয়ার বেগে 24 কিলোমিটার পার ও 25 কিলোমিটার পার আওয়ার বেগে চলে নিরাপদে বাঁক নিতে পারে। রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়াল টু 0.5 মিটার, 0.5 একক, এবং ভি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড। গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন 9.8 মিটার পার সেকেন্ড। রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করো। তো সোফার ব্রাদার আমরা কিন্তু রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করা কিন্তু শিখছি। যে লেটস সে এই যে একটা রাস্তা, এই যে রাস্তা, ও কি করি, এই কোণটা থিটা। তো গাড়ি কতটুকু কোণে হেলে পড়ে ব্রাদার, আমরা কিন্তু দেখছি যে গাড়িটা এই যে আনুভূমিকের সাথে উলম্বের সাথে থিটা কোণে বেঁকে পড়ে। এই রাস্তাটা যত কোণে বাঁকা করে রাখা হয় ঠিক গাড়িটাও ঠিক সেম কোণে হেলে পড়ে। তো আমরা এখন দেখবো যে এই যে উচ্চতা, আউটার বাইরের প্রান্ত,
ভাইয়া যদি আমরা চিত্রটাকে আরো সুন্দরভাবে ড্র করি, এই কোণটা থিটা, তো এই যে বাইরের প্রান্ত, এই প্রান্তটা কতটুকু, এইচ, তো ডেফিনেটলি এই প্রান্ত আমাদের দেওয়া ছিল এল, এবং নিচের অংশ কত, √L² - H²। তো আমাদেরকে তারা বলছেন যে এই আউটার এস, রাস্তার ব্যাংকিং উচ্চতা, মানে রাস্তার এই ব্যাংকিং কোণ আর ব্যাংকিং উচ্চতা হচ্ছে এইচ, এই এইচ নির্ণয় করো। তো ভাইয়া মাত্রই কিন্তু আমরা সবকিছু শিখছি, যে তারা আমাদেরকে কি কি দিয়ে রাখছেন, সব দিয়ে রাখছেন। আমরা জানি যে tan থিটা = V²/RG। তো ভাই আমরা এখন থিটা বের করবো। থিটা tan ইনভার্স V²/RG। যদি আমরা সবগুলোর আনসার বসাই দেই, গাড়ি কত 25 কিলোমিটার/আওয়ার, 25 কিলোমিটার/আওয়ার। যদি আমরা কিলোমিটার/আওয়ার থাকে, কিলোমিটার/আওয়ার কোনো গাড়ির ভ্যালু থাকে, বেগ থাকে, তবে সেটাকে যদি আমরা 3.6 দ্বারা ভাগ করাই, 3.6 দ্বারা ভাগ করাই, তাইলে সেটা চলে আসবে হচ্ছিল মিটার/সেকেন্ড। একদম শর্টকাট, অত কিছু দেখার কোনো সময় নাই। কিলোমিটার/আওয়ারে ভ্যালু দেওয়া আছে, আপনি সেটাকে মাত্র 3.6 দ্বারা ভাগ করে দিলে আমরা সেটা পেয়ে যাবো হচ্ছিল মিটার/সেকেন্ডে। ওকে ব্রাদার, তবে আমরা এটাকে মিটার/সেকেন্ডে ভাগ করে নেবো। এর জন্য আমরা এখন একটা ক্যালকুলেটর ইউজ করবো। ওকে ব্রাদার, তো সব ভ্যালু যদি আমরা বসাই দেই শুরুতেই, তো গাড়ির বেগ দিয়ে রাখছি কত, ও সরি ব্রাদার, আগে আমরা ক্যালকুলেটর দিয়ে বসাই দেই। ওকে, এর জন্য তো আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হবে নাকি ব্রাদার? মনোযোগ, ক্যালকুলেটর একটু সময় নিচ্ছে আপলোড হতে। আমরা ফোনের ক্যালকুলেটর ইউজ করবো তো ব্রাদার, এর জন্য একটু সময় নিচ্ছে আর কি। তো 25 ভাগ হচ্ছিল 3.6, আনসার 6.94 হোল স্কয়ার। রাস্তার ব্যাসার্ধ কত, 50 মিটার, 50 মিটার, এবং জি কত, 9.8। তো আমরা পেয়ে যাবো থিটা = tan ইনভার্স 6.94 হোল স্কয়ার ভাগ হচ্ছিল 50 × 9.8। ডেফিনেটলি আমরা আনসার পেয়ে গেছি। আনসার থিটা = 5.613 ডিগ্রি। ভাইয়া আমরা কিন্তু এর মান পেয়ে গেছি 5.613 ডিগ্রি। তো ব্রাদার, এবার আমরা দেখবো রাস্তার ব্যাংকে কোসাইন চেঞ্জ করতে পারবো। যে লেটস সে আমাদের কাছে এই ত্রিভুজের যদি আমরা ফিজিক্স, আমরা এবার একটু ম্যাথ দিয়ে করবো। এই কোণটা যদি থিটা হইতো, তাহলে এই কোণটা কত, এইচ আমরা পেয়ে গেছি। এই কোণ থিটা আমরা পেয়ে গেছি ছিল 5.613, এবং এইটা দেওয়া আছে রাস্তা প্রশস্ত কতটুকু, 8 মিটার রাস্তার প্রশস্ত। আর এইটা কত, 8 মাইনাস হচ্ছে হলো H²। তো এইটা আমরা দেখবোই না। এইবার আমরা ফাংশনকেই চেঞ্জ করে দেবো, পুরো ফাংশনকেই চেঞ্জ করে দেবো। যদি আমরা ফাংশনকে চেঞ্জ করে দেই, দেখো তো ব্রাদার, যদি আমরা সাইন কে নেই, tan আছে, আমরা ফাংশন চেঞ্জ করে দেবো, কারণ আমাদের কাছে থিটা গিভেন দেওয়ার কারণে আমরা ফাংশনকে যদি চেঞ্জ করে দেই, তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব অতিভুজ, সাগরে লবণ অতি লম্ব অতিভুজ, অতিভুজ কত, 8 দরকার আমাদের। এইচ হচ্ছিল সাইন থিটা ইন্টু হচ্ছিল 8। স্মার্টলি আনসার ব্রাদার। দেখেন তো আপনাকে সাইন থিটা কত, সাইন থিটার মান দিয়ে রাখছে যারা, কত 5.613 ইন্টু হচ্ছিল 8। স্মার্ট আনসার ব্রাদার। যদি আমরা একদম নিউমেরিক্যাল ভ্যালু পর্যন্ত এগিয়ে যাই, তাহলে কত পাই, সাইন 5.618। আনসার পেয়ে যাবো হচ্ছিল আমরা 0.782 মিটার। ওকে ব্রাদার, এর থেকে ইজি কি আপনি আরো চান? এর থেকেও যদি আপনি আরো ইজি চান, তাইলে কিন্তু ভাইয়া পারা খুব মুশকিল, ডিফিকাল্ট। তো আমরা কি করছি, ডেফিনেটলি তারা আমাদেরকে গাড়ির সবকিছু দিয়ে রাখছেন, এর জায়গায় তো কোনো ক্যালকুলেশনই নাই কে ব্রাদার। এটা
শিশু বাচ্চাও পারে, অনের খাওয়ার পর পারে। আর এইটা যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ। ডেফিনেটলি আপনাকে পারতে হলে পুরো ক্লাসটা ওভারঅল মনোযোগ দিয়ে দেখতে হবে এবং এভরিডে আপনাকে হার্ড ওয়ার্ক করে দিতে হবে। আমরা জানি যে গুড থিংস টেক এ টাইম, অবশ্যই ভালো কাজে সময় লাগে। যদি আপনি সময় না দেন তাহলে কিন্তু কখনোই হবে না। যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে আপনি ব্যর্থ। কি কারণে বলছে এই কথা? যে কেউ একজন এই লাইট 1000 বার ব্যর্থ হওয়ার পরেও সে হাল ছাড়ে নাই। যদি সে হাল ছেড়ে দিত তাহলে এই অন্ধকার রাতটার ঝলমলে আলোয়, উজ্জ্বল আলোয় আলোকিত হইতো না। কেউ একদিন এই লাইট আবিষ্কার করতে গিয়ে 1000 বার ব্যর্থ হওয়ার পরেও সে হালটা ছাড়ে নাই। সে তার লক্ষ্যে অটুট থাকছে এবং শেষ পর্যন্ত সে সাকসেস হইতে মানে সফল হয়েছে। তো সফল হওয়ার সর্বশেষ ওয়ে কি? যে হাল না ছাড়া। আমরা জানি যে লেগে থাকলেই সাফল্য আসে, বাট লাস্ট মোমেন্টে যা কুইট করি। তো ব্রাদার, আপনাকে লেগে থাকতে হবে, পরিশ্রম করতে পারতে হবে, হাল ছাড়া যাবে না। হাল ছাড়লেই কিন্তু আপনি ব্যর্থ। যদি আপনি এগিয়ে যেতে চান তবে ডেফিনেটলি আপনাকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে, কারণ আমরা জানি সফলতা দৌড়ের সমানুপাতিক। দৌড় যার বেশি সেই তো খুব দ্রুতই সফল হবে। তো ডেফিনেটলি ব্রাদার, আমরা গ নাম্বার অঙ্কটা করছি। কিভাবে করছি? যে লেটসে আমরা এই দেখুন, এই কোণটাকে আমরা প্রথমে বের করছি। আমরা tan θ = v² / সবকিছু আমরা কিন্তু মাত্রই প্রুভ করছি। তো এই জায়গায় থেকে আমরা থিটা পেয়ে গেছে 5.61 ডিগ্রি। এরপরে আমরা এই জায়গায় থেকে পুরো ফাংশনটাকেই চেঞ্জ করে দিচ্ছি। এই জায়গায় tan ফাংশন আছে, আমরা ফাংশনটাকে চেঞ্জ করে সাইনে নিয়ে আসছি, কারণ এই জায়গায় এখন আমাদের কাছে থিটা গিভেন। তাই একটু হায়ার মেথড ক্যালকুলেশন করলাম আর কি ব্রাদার। তো থিটা গিভেন, তাহলে সাইন থিটা হচ্ছিল লম্ব বাই অত্রিভুজ। লম্ব কত? 8, অত্রিভুজ কত? 8। 8/8 আমরা 8 বের করে হেলাইছি, সাইন থিটা দিয়ে গুণ করাই দিচ্ছি। আমরা আনসার পাই গেছে কত? 0.782 মিটার। ওকে ব্রাদার, এবার আমরা এগিয়ে যাবো নেক্সট ম্যাথ। উদ্দেশ্য কি? ঘ নাম্বার। আমাদের উদ্দেশ্য হচ্ছিল ঘ নাম্বার ম্যাথ। ওকে ব্রাদার, ঘ নাম্বার ম্যাথে তারা আমাদেরকে কি বলছেন? যে রাস্তাটি ব্যাংকিং বিহীন হলে রাস্তাটি নিরাপদে বাঁক নিতে পারবে কি? ব্যাংকিং বিহীন। তো ভাইয়া রাস্তাটি ব্যাংকিং বিহীন মানে কি? এই যে কোণ, এত সময় যে আমরা যে কোণটা বের করছি এই থিটা, এখন আর এই কোণটা নাই, রাস্তাটাকে একদম সোজা রাখা হয়েছে। তো এখন এইভাবে বৃত্তা একটা গাড়ি ডেফিনেটলি এই জায়গায় আছে, এই গাড়িটা এখন এই যে বাঁক, এই বাঁক নেবে, কিন্তু এই ব্যাংকিং নাই। তো তারা আমাদেরকে ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে রাখছেন 0.5 একক। তো আমরা এখন দেখবো যে স্মার্টলি খুব দুইটা অ্যাপ্রোচে এই অঙ্কটা করা যায়। তো একটা হচ্ছে এই বল দ্বারা আপনি দেখবেন যে কেন্দ্রমুখী বল এবং ঘর্ষণ বলের মান সেম আছে কিনা। তো এটা কার জন্য? এটা হচ্ছে দুর্বল স্টুডেন্টের জন্য, যে ম্যাথ পারে না। আমরা দুইটা অ্যাপ্রোচই দেখবো, এবং যদি আমরা স্মার্টলি এবং প্রফেশনাল টাইপের ম্যাথটা করতে থাকি তাহলে এই ঘর্ষণ গুণাঙ্ক বের করব। তো আমরা জানি কি, যে লেটসে কোনো একটা গাড়ি যদি বৃত্তাকার পথে ঘুরতে চায় তাহলে কেন্দ্রের মুখে কতটুকু বল দরকার? m v²/, আর এতটুকু কেন্দ্রমুখী বল দরকার। তো এই বলের যোগান দেবে কে? যদি রাস্তার ব্যাংকিং কোণ না থাকে, সাইন কস থিটা তো আর কস থিটা তো আর যোগান দিতে পারতেছেন তো, কারণ এখন তো ব্যাংকিং এ নাই। তো এই পুরো রাস্তার ব্যাক নাই mv²/, আর এতটুকু বল বাই কেন্দ্রমুখী বলের পুরো বলটার যোগান দেবে হচ্ছিল রাস্তার ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল F কে। এই F কে ঘর্ষণ বল বস্তুর পুরো এই কেন্দ্রমুখী বলের সমপরিমাণ বল এখন দিতে হবে। তো ব্রাদার, যদি আমরা দেখি যে কোনো একটা কেসে এই বস্তু যদি এর উপরে থাকে এবং এই বস্তু যদি সামনের দিকে ভি বেগে গতিশীল হয়, এফ পরিমাণ বল প্রয়োগ করে সামনের দিকে, তাহলে ডেফিনেটলি ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বলের গতির বিপরীতে কাজ করে। এইদিকে বল প্রয়োগ করছে, তাহলে ডেফিনেটলি সেই দিকে একটা ভি বেগ করতে হইছে। আর আমরা জানি কি, ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে। যদি সে সামনের দিকে গতিশীল হয়, ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করে। তাই তো এই ঘর্ষণ বল আমরা দেখবো। তো এই কেসে, এটা তো একদম সিম্পল কেস, সরল কেসে বস্তু ডেফিনেটলি এই সারফেসের উপরে এম দিয়ে এর সমপরিমাণ বল প্রয়োগ করবে এবং এই বস্তুর প্রতিক্রিয়া বল বা জেনারেল রিয়াকশন কাজ করবে হচ্ছিল উপরের দিকে। জেনারেল রিয়াকশন বা সাধারণ প্রতিক্রিয়া বল আর উপরের দিকে। তো এই কেসে আর কে ব্যালেন্স করা হচ্ছিল এমজি। সোজাসুজি এই বস্তুর ভর নিচের দিকে, তো আর কে ব্যালেন্স করা হচ্ছিল এমজি। আর ইকুয়াল টু হচ্ছিল এমজি। তো ডেফিনেটলি আপনাকে সবকিছু শিখে রাখা হচ্ছে যাতে আপনি কোনো একটা টপিকে প্যারা না খান। তো এফ কে পিছনের দিকে, আর এই বস্তু দেখো তো সমান্তরাল সারফেসের উপরে আছে, তাই এই বস্তু এই সারফেসের উপরে এম দিয়ে সমপরিমাণ বল দিবে।
আর এই বস্তুর উপরে সাধারণ প্রতিক্রিয়া বল বা জেনারেল রিঅ্যাকশনের পরিমাণ হচ্ছিল আর, এই আর ইকুয়াল টু হচ্ছিল এমজি, এই আর কে ব্যালেন্স করবে হচ্ছিল এমজি। তো এই জায়গা থেকে আমরা দেখবো যে এই এফ কে ঘর্ষণ বল, এই কেন্দ্রমুখী বলের সমপরিমাণ বল দিবে এম বি স্কয়ার বাই আর। তো এই ক্ষেত্রে এফ কে ইকুয়াল টু কি, এফ কে ইকুয়াল টু হচ্ছিল মিউ কে ইন্টু আর। ব্রাদার ঘর্ষণ বল এফ কে ইকুয়াল টু হচ্ছিল মিউ কে ইন্টু হচ্ছিল আর। মিউ কে হচ্ছিল ঘর্ষণ গুণাঙ্ক, আর হচ্ছিল প্রতিক্রিয়া বল বা রিঅ্যাকশন ফোর্স, জেনারেল রিঅ্যাকশন ফোর্স বা সাধারণ প্রতিক্রিয়া বল। এই আর কি, এফ কে কি, আর এফ কে হচ্ছিল ঘর্ষণ বল, আর আর হচ্ছিল প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া, আর এইটা কি ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক এফ কে হচ্ছিল ঘর্ষণ বল, আর আর হচ্ছিল প্রতিক্রিয়া বল বা জেনারেল রিঅ্যাকশন বা সাধারণ প্রতিক্রিয়া বল। তো এই কেসে এফ কে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এফ কে ইকুয়াল টু হচ্ছিল মিউ কে ইন্টু আর ইকুয়াল টু হচ্ছিল এম ভি স্কয়ার বাই আর। তো এই আর ইকুয়াল টু, এই কেসে আর ইকুয়াল টু কত, এম কে, মিউ কে এম জি, আর ইকুয়াল টু হচ্ছিল এম জি ইকুয়াল টু হচ্ছিল এম ভি স্কয়ার বাই আর। তো এই জায়গায় থেকে আমরা এম কেটে দিতে পারি, তাহলে আমাদের দরকার হচ্ছিল মিউ কে ইকুয়াল টু হচ্ছিল এ ভি স্কয়ার বাই আর জি। পাইসির ব্রাদার, তো এই বস্তু, এই যে গাড়িটা, এই যে গাড়ি, এই গাড়ি যদি এই বৃত্তাকার পথে ঘুরতে চায়, তাহলে তার কতটুকু এই যে গতি ঘর্ষণ সহগ বা ঘর্ষণ গুণাঙ্ক থাকা দরকার, সেটা আমরা বের করে দেখবো। যদি এর থেকে কম হয় তাইলে এই গাড়িটা নিরাপদে বেগ নিতে পারবে, ঘুরতে পারবে। যদি এর থেকে বেশি হয় তাইলে আর নিরাপদে বাঁক নিতে পারবে না। তো ডেফিনেটলি এখন আমরা যদি মান বসাই দেই, ব্রাদার এই ক্যালকুলেশন কি আপনাকে করে দিতে হবে আমার, এর থেকে লজ্জাজনক আর কিছু হয় না ভাই, যদি এই ক্যালকুলেশন করে দিতে হয় আপনাকে। ওকে ব্রাদার, আমরা ভি এর মান পাইছি কত, 6.94 হোল স্কয়ার ডিভাইডেড বাই, এর আগে কিন্তু আমরা বের করছিলাম, আর আর কত, ব্যাসার্ধ কত 50 ইন্টু 9.8। যদি আমরা বের করে ফেলি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো হচ্ছে এর মান। ওকে ব্রাদার, যদি আমরা বের করে ফেলি যে কত, 6.94 হোল স্কয়ার ভাগ হচ্ছিল 50 ইন্টু 9.8, 0.098 এত, এর কোনো একক নাই, এত ঘর্ষণ বল। দেখছো ব্রাদার, ডেফিনেটলি 0.5 এর সেটা কম আসছে, ডেফিনেটলি কম আসছে। তো আমাদেরকে কোশ্চেনে কত দিয়ে রাখছিলেন, তো এই জায়গায় থেকে আপনি কিভাবে লিখবেন যে রাস্তায় যদি নিরাপদে বাঁক নিতে হয়, রাস্তাটাকে যদি আপনার কোশ্চেন কিভাবে আপনি লিখবেন একদম লাস্টে, যে রাস্তায় নিরাপদে বাঁক নেওয়ার জন্য সর্বনিম্ন প্রয়োজনীয় ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ সহগের মান হচ্ছিল 0.098, যা এই কোশ্চেনে গিভেন ঘর্ষণ গুণাঙ্কের চাইতে অনেক কম। ডেফিনেটলি কোশ্চেনে অনেক বেশি দিয়ে রাখছে, তাই খুব সহজে এই রাস্তা নিরাপদে বাঁক নিতে পারবে। তো ডেফিনেটলি আর মিউ কে গ্রেটার দেন হচ্ছিল মিউ কত, মিউ কে কত, সরি ব্রাদার, মিউ কে লেস দেন, গ্রেটার দেন হচ্ছিল মিউ, লেস দেন মিউ। তো মিউ এর মান কত পাইছি আমরা, 0.098, লেস দেন হচ্ছিল 0.5, ডেফিনেটলি 0.0898 এর চাইতে বড়, তাই খুব সহজেই নিরাপদের রাস্তাটা পাড়ি দিতে পারবে। এটা হলো সর্বোচ্চ অ্যাপ্রোচ। তো এইবার আমরা দেখবো সেকেন্ড অ্যাপ্রোচ। ভাইয়া যদি আপনি বুঝে না থাকেন তবে আমরা আরো একবার দেখবো যে লেটস সে এই গাড়িটা রাস্তায় ঘুরবে, এখন ঘোরার জন্য যদি একটা কোণ দেওয়া থাকতো, তাহলে এই দিকের যে বল থাকতো আর সাইন থিটা, সেই বলটাই কেন্দ্রমুখী বলের যোগান দিত। তো তারা কইছে যে ঘর্ষণ বিহীন ও ব্যাংকিং বিহীন, মানে এই কোণটাই এখন নাই, উঠাই ফেলছে তারা। তো এখন একদম স্ট্রেট লাইন বরাবর একটা রাস্তায় গাড়ি বাঁক নিতে চায়। তো
তো এই সময় রাস্তার যে কেন্দ্রমুখী বল, এই বলের যোগানকে দেয় ডেফিনেটলি এই ঘর্ষণ বল, এই রাস্তার ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল। তো এই ঘর্ষণ বল এই কেন্দ্রমুখী বলের সমপরিমাণ বলের যোগান দেয়। এম ভি স্কয়ার বাই আর, এতটুকু কেন্দ্রমুখী বল দরকার, আর এই বলের যোগান দেয় হচ্ছে এই ঘর্ষণ বল এফ কে। তো যেহেতু সে একদম সমান্তরাল সারফেসের উপরে আছে, সমান্তরাল সারফেসের উপরে থাকলে এই প্রতিক্রিয়া বল এফ কে ইকুয়াল টু আমরা জানি হচ্ছিল মিউ কে ইন্টু আর, এই আর রোধ কত, এই সমান্তরাল সারফেসে থাকলে প্রতিক্রিয়া বল আর ইকুয়াল টু হচ্ছিল এম ভি এর সমপরিমাণ হয়, কারণ এই বস্তু সারফেসের উপরে এম ভি এর সমপরিমাণ বল প্রয়োগ করে, আর এর প্রতিক্রিয়া বল একদম 90 ডিগ্রি বরাবর উপরে দিকে কাজ করে, আর এই আর কে ব্যালেন্স করে হচ্ছিল এম জি। তো আমরা পাইছি যে এফ কে ইকুয়াল টু হচ্ছিল এম ভি স্কয়ার বাই আর, এই এফ কে আমরা ভাঙায় লিখতে পারি মিউ কে ইন্টু আর, আর আর ইকুয়াল টু হচ্ছিল এম জি। পুরো ক্যালকুলেশন করলে আমরা পাই মিউ কে ইকুয়াল টু হচ্ছিল ভি স্কয়ার বাই আর জি। টোটাল ক্যালকুলেশন করলে আমরা নিউমেরিক্যাল ভ্যালু পর্যন্ত পৌঁছে গেলে পাই হচ্ছিল 0.98, আর আমাদের কোশ্চেনে গিভেন অথবা হচ্ছিল 0.5। তো ডেফিনেটলি 0.5 এর থেকে কম আসছে, কারণ সর্বনিম্ন গতি ঘর্ষণ সহগের প্রয়োজন হচ্ছিল 0.08, ডেফিনেটলি দা কোশ্চেনের গিভেন এর চাইতে অনেক কম, তাই খুব সহজেই রাস্তাটি বাঁক নিতে পারবে এই গাড়ি। এটা হচ্ছিল যে ম্যাথ খুব ভালো বোঝে তার জন্য। এইবার হচ্ছিল সেকেন্ড অ্যাপ্রোচ, যে ম্যাথ পারে না, শখ করে ফিজিক্স পড়ছে, তো ভাই এই জায়গায় কে বলছে ফিজিক্স, পুরোটাই ম্যাথ ফিজিক্স কপি করছে। তাই তো যে ম্যাথ পারে না বা খুব কম বোঝে ম্যাথ, বা ম্যাথে ভয় লাগে, ফিজিক্স এত সুন্দরভাবে কনসেপচুয়ালি পড়ার জন্য যার ভয় লাগে, তার জন্য ম্যাথ হচ্ছে হলো সে প্রথমে আগে এম বি স্কয়ার বাই আর, কেন্দ্রমুখী বল বের করবে হচ্ছিল এম বি স্কয়ার বাই আর। দেখো তো বস্তুর ভর কি দেওয়া আছে, বস্তুর ভর দেয়া নাই, তাহলে ভি কত ছিল 6.94 হোল স্কয়ার, 6.94 হোল স্কয়ার ডিভাইডেড বাই আর কত 50, এটা আমরা এম কে এই জায়গায় রেখে দেব। আর যদি আমরা ঘর্ষণ বল বের করি এফ কে ইকুয়াল হচ্ছিল মিউ কে ইন্টু হচ্ছিল আর ইকুয়াল হচ্ছিল এম জি। দেখাতে ব্রাদার মিউ কে কত দিয়ে রাখছেন তারা 0.5 ইন্টু হচ্ছিল জি 9.8 ইন্টু হচ্ছিল এম। যদি আমরা ক্যালকুলেশন করে একটু তুলনা করতাম, ওকে ব্রাদার 6.94 হোল স্কয়ার ভাগ হচ্ছে হলো 50, আমরা পেতাম হচ্ছিল 0.96 এম। এবং যদি পরবর্তীটাকে আমরা ক্যালকুলেশন করতাম তাহলে আমরা পেয়ে যেতাম হচ্ছে হলো 0.5 ইন্টু হচ্ছে হলো 9.8, মানে হচ্ছিল 4.9 এম। দেখছো না ব্রাদার, এই এম কে জায়গায় দেয়া আছে, নাই তো দেয়া নাই, তো এইটা হচ্ছিল যে ম্যাথ পারে না তার জন্য। আর আমরা যে আগের বার যে ম্যাথটা করছি ওই জায়গায় কি আমাদের M10 দরকার হয়েছে? M10 তো আগে থেকেই 42 হয়ে গেছে ক্যালকুলেশনে। দেখছো ব্রাদার, তো ডেফিনেটলি কেন্দ্রমুখী বল দরকার হচ্ছিল তার 9.96 এম। এম হচ্ছিল পার কেজি বোঝাইছে, প্রতি কেজি ভরের জন্য এতটুকু দরকার। আর এই কোশ্চেনে তারা কি পরিমাণ এই কেন্দ্রমুখী বল দিয়ে রাখছেন, কেন্দ্রমুখী বল তারা দিয়ে রাখছেন হচ্ছিল 4.9 এম। এম হচ্ছিল পার কেজি, প্রতি কেজি ভরের জন্য এতটুকু বল দরকার। তো দেখছো ব্রাদার, এটা হচ্ছিল একদম সিম্পল, যে একদমই পারে না, যে পারে না, সোজা কথা যে পারে না তার জন্য। আর যে পারে বা অ্যাডভান্স পঞ্চম প্রজন্মের যে স্টুডেন্ট হতে চায়, আগামীতে যে বাংলাদেশকে লিড দিতে চায়, তাদের জন্য হচ্ছিল আগেরটা। তো ব্রাদার সোফার তো সবার সবকিছু বোঝা উচিত, যদি আমরা বুঝে থাকি তবে আমরা এগিয়ে যাবো।